ক্যালকুলাস হচ্ছে গণিতের একটি শাখা, যেখানে ক্রমাগত পরিবর্তনশীল রাশি নিয়ে আলোচনা করা হয়। তা ক্যালকুলাস আবিষ্কার করেন হচ্ছে ইংরেজ বিজ্ঞানী নিউটন আর হচ্ছে জার্মান বিজ্ঞানী হচ্ছে লিবনিজ। এরা 1700 শতকে মূলত হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার করেন। তা ক্যালকুলাস হলো ক্রমাগত পরিবর্তনশীল রাশি নিয়ে অধ্যয়ন, অর্থাৎ যেখানে ক্রমাগত পরিবর্তনশীল রাশি আছে সেখানেই মূলত হচ্ছে ক্যালকুলাস তার সমাধান দিয়ে থাকে। সাধারণ যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তনশীল রাশি নিয়ে বা পরিবর্তনশীল রাশির ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু সেখানেই ক্যালকুলাস ব্যাখ্যা দিতে পারে। তা আমরা ক্যালকুলাসের দুটি প্রধান শাখা নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, দুই হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বাংলা হচ্ছে অন্তর্কলন বা হচ্ছে ব্যবকলন ক্যালকুলাস। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে যোগজীকরণ বা হচ্ছে সমাকলন ক্যালকুলাস। ডিফারেনশিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে পরস্পরের বিপরীত, এই দুইটা হচ্ছে রিভার্স প্রক্রিয়া। মানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস যার উপর প্রয়োগ করব, যে নতুন একটা মান পাবো, সেই নতুন মানটাকে যদি আমরা আবার ইন্টিগ্রাল ক্যালকুলাস প্রয়োগ করি, তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস যার উপর অ্যাপ্লাই করেছিলাম সে চলে আসে। তা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে মূলত কী করা হয়? ডিফারেনশিয়াল ক্যালকুলাসে মূলত হচ্ছে কোনো বক্ররেখার ট্যানজেন্টের ঢাল বের করি, একটা রাশির ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে অন্য আর একটা রাশির পরিবর্তনের হার বের করি, বেগ বের করি, ত্বরণ বের করি। তাহলে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাহায্যে আমরা কি করতে পারি? কোনো বক্ররেখার ঢাল বের করতে পারি, বেগ বের করতে পারি, ত্বরণ বের করতে পারি। আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে আমরা কি কাজ করতে পারি? যেহেতু ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বিপরীত, তা আমরা এখানে যেহেতু বেগ বের করছি, তা বেগ মূলত হচ্ছে সরণের পরিবর্তনের হার। তার মানে বেগকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মূলত পাবো আমরা সরণ। তাহলে এখানে আমরা সরণ বের করতে পারি, সরণ বা দূরত্ব বের করতে পারি। 2 নম্বর হচ্ছে কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে পারি। কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে পারি। এরপর কি করতে পারি? আয়তন বের করতে পারি, এরপর ভর বের করতে পারি, কাজ বের করতে পারি, শক্তি বের করতে পারি। প্রত্যেকটা আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে আমরা করতে পারি। তাই এই আয়তাকার অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? এটা যদি দৈর্ঘ্য এল যদি হয়, প্রস্থ যদি বি হয়, সাধারণত দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি গুণ করে আমরা কি এই অংশের ক্ষেত্রফল বের করতে পারি। বাট যদি এইরকম একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ কোনো অংশের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে কিন্তু নর্মাল এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো না। তাহলে এই সূত্রের সাহায্যে সুষম আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করা যায়। বাট বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে জানতে হবে ইন্টিগ্রাল ক্যালকুলাস, অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্য নিলে আমরা বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। তা এখন ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, কিভাবে আসলে কোনো বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বের করে, কিভাবে বেগ বের করে, কিভাবে ত্বরণ বের করে। অনুরূপভাবে ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে কিভাবে আমরা কোনো আবদ্ধ অংশের বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, আয়তন, ভর, কাজ, শক্তি বের করি, তা পরবর্তী ক্লাসে ধাপে ধাপে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এই ধ্রুবক, চলক এবং অপারেটর নিয়ে আলোচনা করব। অর্থাৎ ক্যালকুলাস জানতে গেলে এদের সম্পর্কে জানতে হবে।
গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। তাহলে এই ধ্রুবক হিসাবে আমরা পাই নিতে পারি ইলেকট্রনের মান, মানে চার্জের মান, এরপর যে কোনো সংখ্যা 2, 3 ইত্যাদি, এখানে ভগ্নাংশ থাকতে পারে, এরা হচ্ছে ধ্রুবক। এখন আসি চলক। চলক কি? গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তন হয় তাদেরকে বলা হয় চলক। তাহলে যাদের মান পরিবর্তন হয়, মান পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়, যেমন y ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স এর মান আমরা 1, 2, 3, 4 যদি বসাই, তাহলে y এর মান কত পাবো? y এর মান 1, 4, 9, 16 ইত্যাদি পাবো। তবে এক্স এর মান চেঞ্জ করো, তাহলে y এর মানও কি পাবো? চেঞ্জ পাবো, মানে পরিবর্তন পাবো। তো এখানে এক্স এর মান বসার পর আমরা y এর মান পাইতেছি। তাই এখানে এক্স আর y এর মধ্যে দুই ধরনের চলক আছে, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। এখন স্বাধীন চলক কি আর অধীন চলক কি? যে চলকের মান ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে স্বাধীন চলক বলে। তাই এখানে এক্স এর মান যখন আমরা 1 বসাইতেছি তখন y এর মান 1 পাইতেছি, এক্স এর মান 2 বসাইতেছি y এর মান কত? 4 পাইতেছি, এক্স এর মান 3 বসাইতেছি y এর মান কত পেলাম? 9, এক্স এর মান যখন 4 বসাইতেছি y এর মান পাইতেছি 16। তাহলে এক্স এর মান আমরা ইচ্ছা অনুযায়ী বসাইতেছি বা বসাতে পারতেছি বা ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতেছি। তো এক্স এর মান বসার পর কিন্তু আমরা y এর মান পাইতেছি। তা y এখানে কিন্তু অধীন চলক আর এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক। অর্থাৎ যে চলক স্বাধীন চলকের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তাকে বলা হয় অধীন চলক। অর্থাৎ এখানে অধীন চলক স্বাধীন চলক এক্স এর উপর নির্ভর করে, এক্স যদি আমরা চেঞ্জ করি y এর মান চেঞ্জ হবে। এই যে, তো এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক। এখন আসে ফাংশন। ফাংশন জিনিসটা কি? ফাংশন একটা হচ্ছে মেশিনের মতো কাজ করে, বলা যায় এটা একটা মেশিন। তো এখানে এক্স এর মান দিতেছি আমরা, y এর মান পাইতেছি। এক্স হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। অধীন চলককে ফাংশন বলা হয় কার? স্বাধীন চলকের। এটাকে লিখা হয় এইভাবে, অর্থাৎ এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। এক্স এর ফাংশন হচ্ছে y, তা এই ফাংশন বোঝানোর জন্য এখানে এ দেওয়া হয়েছে, অর্থাৎ এক্স হলো, এক্স এর ফাংশন হলো y। আবার এভাবে লিখতে পারি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। অর্থাৎ এখানে y হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এখানে y হচ্ছে অধীন চলক, শুধু এক্স, এখানে যে শুধু এক্স, এক্স হচ্ছে কিন্তু তোমার এখানে স্বাধীন চলক। পুরো অংশটা কিন্তু আবার y বলতে পারি, এই y সমান এফ অফ এক্স, আবার y সমান কি এক্স স্কোয়ার প্লাস 1, মানে এটা পুরো অংশটা কি y, আবার এই পুরো অংশটা কিন্তু y, পুরো অংশটা কিন্তু y। বাট শুধু যদি এক্স বলি, এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক, তার এক্স কে এখানে স্বাধীন চলক, তা এটা হচ্ছে একটা ফাংশন। তো এখন যদি আমরা এক্স এর মান চেঞ্জ করি তাহলে y এর মান পাবো। আর একটা এক্সাম্পল দেখো, আমরা জানি সরল দোলকের দোলনকাল t সমান 2π√L/g। এটা সমান আমরা লিখতে পারি t ইকুয়াল এফ অফ এল ইকুয়াল 2π√L/g। এখানে 2 এবং পাই প্রত্যেকে হচ্ছে ধ্রুবক, জিও কিন্তু ধ্রুবক। এই রুট হচ্ছে একটা অপারেটর। তা এখানে টি হচ্ছে এল এর ফাংশন, তো এখানে এল হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক, আর টি হচ্ছে এখানে আমার অধীন চলক। যেহেতু টি হচ্ছে এল এর ফাংশন, এর জন্য আমরা লিখতে পারি টি ইকুয়াল টু এফ অফ এল। দেখো এখানে এল এর মান যদি আমরা চেঞ্জ করি তখন কিন্তু টির মানও চেঞ্জ হবে, অর্থাৎ এল এর মান বসার পর টির মান পাইতেছি। এখানে এল হচ্ছে স্বাধীন চলক আর টি হচ্ছে আমার অধীন চলক। এই ফাংশন বোঝানোর জন্য আমি এখানে এফ ইউজ করছি, অর্থাৎ যেহেতু টি হচ্ছে এখানে এল এর ফাংশন। এখন আমরা অপারেটর শিখব। তো অপারেটর হচ্ছে এক ধরনের চিহ্ন বা প্রতীক। তো অপারেটর কি? অপারেটর হচ্ছে এক ধরনের চিহ্ন বা হচ্ছে প্রতীক।
এই অপারেটর কি করে? অপারেটর হচ্ছে কোনো রাশির উপর প্রযুক্ত হয়ে সেই রাশির মান পরিবর্তন করে। অপারেটরের নিজস্ব কোনো মান নেই, এটা একটা রাশিকে অন্য রাশিতে রূপান্তর করে। যেমন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল, ঘন, বর্গ ইত্যাদি হচ্ছে আমাদের অপারেটর। যেমন 2 যোগ 2 কত হইল? 4। অপারেটরের নিজস্ব কোনো মান নেই, এটা অন্য রাশির বা মানের উপর প্রযুক্ত হয়ে নতুন মান প্রদান করে। তা এখন আমরা ক্যালকুলাসে ব্যবহৃত কিছু অপারেটর সম্পর্কে জানব। প্রথম যে অপারেটর সেটা হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর। ডিফারেনশিয়াল অপারেটর, এই অপারেটরটা দেখতে কীরকম? এটা সোজা হাতের ডি বাই হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল অপারেটরটা হচ্ছে ডি ডিএক্স। যদি ওয়াই এর সাপেক্ষে লিখি তাহলে লিখবো ডি ডি ওয়াই, যদি টি এর সাপেক্ষে লিখি তাহলে ডি ডি টি। এটা হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর। এই অপারেটরগুলোর কাজ কি? এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে স্বাধীন চলক, টি হচ্ছে স্বাধীন চলক। তা স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তনের হার আমরা এই অপারেটরের সাহায্যে নির্ণয় করব। এখানে ওয়াই এর সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তনের হার এই অপারেটরের সাহায্যে নির্ণয় করব। টি এর সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তনের হার এই অপারেটরের সাহায্যে নির্ণয় করব। তা যেমন একটা এক্সাম্পল নেই, ডি 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 ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স, তার মানে এটার বাংলা কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, অথবা এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তাহলে বলতে পারি আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। আবার এরকম হতে পারে ডিএস বাই হচ্ছে ডিটি, তার মানে এক্স টি এর সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, যাকে আমরা কি বলতে পারি? বেগ বলতে পারি, বেগ বা হচ্ছে তাৎক্ষণিক বেগ। অর্থাৎ টি এর পরিবর্তনের সাপেক্ষে, অর্থাৎ টি এর ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে সরণ এস এর পরিবর্তনের হার, যাকে আমরা বলি বেগ বা হচ্ছে তাৎক্ষণিক বেগ। এখন আসি আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর, এটাকে কিভাবে লিখছি আমরা? সোজা হাতের ডি দ্বারা লিখছি, সোজা অক্ষরের ডি। এটাকে আমরা একটু বাঁকা অক্ষরের ডি লিখবো, অর্থাৎ এটার নাম উচ্চারণ হচ্ছে ডেল ডেল এক্স, বা ডেল ডেল ওয়াই, বা ডেল ডেল জেড, বা হচ্ছে ডেল ডেল টি। এটা হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। তা এটা কিভাবে কাজ করে? ধরে নিলাম জেড হচ্ছে একটা অধীন চলক, এটা দুইটা স্বাধীন চলক এক্স এবং ওয়াই এর উপর নির্ভর করে। তা যদি আমরা এক্স এর সাপেক্ষে এই অধীন চলক জেড এর পরিবর্তনের হার বের করতে চাই, তাহলে আমাকে ওয়াইকে কি করে দিতে হবে? স্থির করে দিতে হবে। এটাই হচ্ছে মূলত হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটরের কাজ। আমরা পরবর্তীতে আসলে কিভাবে আসলে এটা হিসাব করে বা কিভাবে ম্যাথ করে আমরা পরবর্তীতে শিখব। এখন শুধু অপারেটরগুলো চিনে নিই। এরপরে আসি আমরা 3 নম্বর যে অপারেটর, সেটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কীরকম? এটা দেখতে হচ্ছে এইরকম। এটাকে বলা হয় ডেল, বা একে বলা হয় ডেল অপারেটর, ভেক্টর ডিফারেনশিয়াল বা হচ্ছে ডেল অপারেটর। তা স্যার হ্যামিল্টন এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর উদ্ভাবন করেন, এবং স্যার হ্যামিল্টন এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নামকরণ করেন নেবলা।
পরবর্তীতে গিবস একে নামকরণ করেন ডেল অপারেটর। গিবস কিন্তু এই ডেল অপারেটর নামকরণ করেন, আর স্যার হ্যামিল্টন এটা উদ্ভাবন করেন এবং একে ন্যাবলা নাম দেন। তা আমরা এখন এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর পূর্ণরূপটা দেখি। এটাকে লিখা হয় এভাবে ডেল আই ক্যাপ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল জেড। এটা হচ্ছে আমার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, অর্থাৎ এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ হচ্ছে মূলত এক্স অক্ষের দিকে হচ্ছে একক ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর, কে ক্যাপ হচ্ছে জেড অক্ষের দিকে একক ভেক্টর। তাহলে এটা এক্স অক্ষের পরিবর্তন নির্ণয় করে, এটা ওয়াই অক্ষের পরিবর্তন নির্ণয় করে, এটা হচ্ছে জেড অক্ষের পরিবর্তন নির্ণয় করে। এটাকে আমরা যদি একমাত্রিক আকারে প্রকাশ করি তখন লেখা যায় আই ক্যাপ ডেল এক্স, অর্থাৎ শুধু এক্স অক্ষের পরিবর্তন যদি নির্ণয় করি এভাবে, অর্থাৎ একমাত্রিক পরিবর্তন যদি আমরা নির্ণয় করি সেটা আমরা এভাবে লিখব। যদি দ্বিমাত্রিক পরিবর্তন হয় তাহলে লিখবো আমরা ডেল এক্স প্লাস হচ্ছে জে ক্যাপ ডেল ওয়াই, আর এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক। এটা হচ্ছে আমার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা হচ্ছে ডেল অপারেটর। তা আমাদের আরও এক ধরনের অপারেটর আছে, সেটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। ল্যাপ্লাসিয়ান অপারেটরটা কি? এটা হচ্ছে ডেল স্কোয়ার ইকুয়াল টু ডেল স্কোয়ার বাই হচ্ছে ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই হচ্ছে ডেল জেড স্কোয়ার। এটা হচ্ছে আমার ল্যাপ্লাসিয়ান অপারেটর। তো এই ল্যাপ্লাসিয়ান অপারেটর কীভাবে আসে? এই যে ডেল অপারেটর, এই ডেল অপারেটরটাকে যদি আমরা ডট গুণন করি, ডেল অপারেটর দুইবার নিয়ে যদি আমরা ডট গুণন করি তাহলে মূলত হচ্ছে এই ডেল স্কোয়ার অর্থাৎ ল্যাপ্লাসিয়ান অপারেটরটা পাবো। কীভাবে দেখি? এই যে ডেল অপারেটর ডট ডেল অপারেটর, তো লিখতে পারি আই ডেল এক্স প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডেল জেড ডট আই ক্যাপ ডেল এক্স প্লাস জি ক্যাপ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল জেড। তো এখন এই দুটো ডট গুণন করলে আমরা কি পাইতেছি? ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই হচ্ছে ডেল জেড স্কোয়ার। যারা আমরা ডট গুণন পারি না তারা হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট বা হচ্ছে স্কেলার প্রোডাক্ট নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, সেই ক্লাসটা দেখলে ডট গুণনের যে সমস্যা সেটা সমাধান হবে। তা এটা হচ্ছে মূলত হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। তা এই যে দুইটা ভেক্টরের ডট গুণন যেহেতু একই, তাহলে এটা আমরা লিখতে পারি ডেল স্কোয়ার। তো এই ছিল আমাদের ক্যালকুলাসে ব্যবহৃত কয়েকটা গুরুত্বপূর্ণ অপারেটর। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাস কী করে? একটা রাশিকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরে পরিণত করে তার সাপেক্ষে অন্য আর একটা রাশির পরিবর্তন হার বের করা, অর্থাৎ এটা কি করে? একটা রাশিকে ভেঙে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর রূপান্তর করে। এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস কী করে? ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যোগ করে বা একত্রিত করে টোটাল মান বের করে, অর্থাৎ এর কাজ হচ্ছে সংকলন করা আর এর কাজ হচ্ছে ভাঙা, অর্থাৎ ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস পরস্পরের বিপরীত। তা নেক্সট ক্লাসে আমরা ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিস্তারিত জানবো এবং এদের সাহায্যে কিভাবে আসলে মান বের করা যায় বা কীভাবে বক্ররেখার ঢাল বের করা হয়, কিভাবে একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করা হয়।